আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথকের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ২.১ অনুশীলনীর ৭ থেকে শুরু করে বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এর আগে দ্বিতীয় পর্বে আমি ১ থেকে শুরু করে ৬ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করিয়েছিলাম এবং প্রথম পর্বে আমি বেসিক সম্পর্কে আলোচনা করেছিলাম। তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে খুব সহজে এই অঙ্কগুলো বুঝতে পারবে। চলো তাহলে শুরু করি। দেখো, এখানে দেখো ক্রমজোড় দিয়ে দিছে। এটা কমা এটা। আমরা জানি যে এরকম যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে কিছু একটা এবং এখানে কিছু একটা থাকে তাহলে এগুলোকে ক্রমজোড় বলা হয়। আর এই প্রথম উপাদানকে বলা হয় ভুজ, দ্বিতীয় উপাদানকে বলা হয় কোটি। বা প্রথম উপাদানকে আমরা এক্স বলি, দ্বিতীয় উপাদানকে কি বলি? ওয়াই। কিন্তু এখানে যাই থাকুক না কেন, প্রথমটা ভুজ, দ্বিতীয়টা কোটি, এটা মনে রাখবা। তা এই যে ক্রমজোড়ের একটা বৈশিষ্ট্য আছে, একটা সূত্র আছে, সেটা হলো যদি এক্স কমা ওয়াই এ কমা বি এর সমান হয় তাহলে অবশ্যই এক্স সমান এ হবে এবং ওয়াই সমান বি হবে। এটা ক্রমজোড়ের বৈশিষ্ট্য বা ক্রমজোড়ের সূত্র। প্রথম উপাদানের সমান হবে, দ্বিতীয় উপাদানের সমান হবে। এটা হতেই হবে, না হলে কিন্তু এই ক্রমজোড়ের সূত্র মিথ্যা হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু এটা সমান এটা বলে দিচ্ছে, তাহলে অবশ্যই এটা আর এটা সমান লেখা যাবে, এটাকে এটা এবং এটাকে সমান বলা যাবে। তারপর আমরা সমাধান করে দুইটা সমীকরণের এক্স আর ওয়াই এর মান বের করবো। এটা খুবই সহজ অঙ্ক। এগুলো একটু মনোযোগ দিলে বুঝতে পারবা। ক্রমজোড় সূত্রানুসারে পাই। এখন দেখো, প্রথম উপাদান কি? এখানে x মাইনাস ওয়ান। আর এই জোড়ার প্রথম উপাদান কি? y মাইনাস টু। তাহলে এই দুটো অবশ্যই সমান হবে। তাই এটাকে তুমি যদি চাও যে একটু সাজিয়ে লিখবা, x সমান হচ্ছে y মাইনাস টু প্লাস ওয়ান, বা x সমান হচ্ছে y মাইনাস ওয়ান। এটাকে ১ নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। তুমি ইচ্ছা করলে এখানেও ১ নম্বর দিয়ে রাখতে পারো, এটা তোমার ইচ্ছা। আমি এখানে দিলাম। আবার দেখো, প্রথম উপাদানের সমান লিখেছি, এখন দ্বিতীয় উপাদানের সমান হবে। তাহলে y প্লাস টু সমান হবে হলো 2x প্লাস ওয়ান। 2x প্লাস ওয়ান। এখন এটা ২ নম্বর যদি আমি দিয়ে রাখি, দেখো ১ আর ২ আমাকে সমাধান করতে হবে। সমাধান করার জন্য যতগুলো পদ্ধতি আছে, অপনয়ন, প্রতিস্থাপন আর গুণন, তুমি যা মন চায় ব্যবহার করতে পারবা এখানে। তাহলে এখানে প্রতিস্থাপন ব্যবহার করলে সবচেয়ে সহজ হবে। প্রতিস্থাপন পদ্ধতিটা কি ছিল? এই দুইটা সমীকরণের মধ্যে যে কোনো একটা সমীকরণ থেকে এক্স অথবা ওয়াই এর মান বের করে অন্য সমীকরণে বসিয়ে দিতে হয়। তো এখানে অলরেডি দেখো এক্স এর মান বের করাই আছে ওয়াই এর মাধ্যমে। তাহলে এই মানটা নিয়ে আমি এক্স এর জায়গায় বসিয়ে দিলেই এটা এক চলক বিশিষ্ট সমীকরণে রূপান্তর হবে। তখন এটাকে আমরা সহজেই সমাধান করতে পারবো। তাহলে এখানে লিখে দিই ১ এর মান ২ এ বসিয়ে। এটা বসাইলে এখানে কি হচ্ছে? ওয়াই প্লাস টু সমান 2 ইন্টু এক্স এর মান কত? ওয়াই মাইনাস ওয়ান না? তো এটা বসে গেল এখানে, আর এই প্লাস ওয়ান। এটা সমাধান করব। এটা সমাধান করতে আমার বিশ্বাস সবাই পারো। এটা গুণ করলে 2y মাইনাস টু, কারণ ব্র্যাকেট আছে যেহেতু দুইটার সাথেই গুণ হবে। এর সাথে গুণ করলে 2y, এটার সাথে গুণ করলে মাইনাস টু, আর এই প্লাস ওয়ান রয়ে গেল। এখন যেহেতু আমি y এর মান বের করবো, y যেখানেই থাক না কেন সবগুলোকে এক পাশে নিয়ে চলে আসবো। তাহলে সবগুলো y কে আমি বামে নিয়ে আসবো। এটা আছে থাক, ওই 2y কেও বামে নিয়ে চলে আসবো, আর বাকি সবাইকে ডানে নিব। তাহলে এখানে আছে মাইনাস টু প্লাস ওয়ান। বলো মাইনাস টু আর প্লাস ওয়ান যোগ করলে কি হয়? মাইনাস ওয়ান হবে না? ২ থেকে ১ চলে গেলে মাইনাস ওয়ান থাকে, আর এই প্লাস টু বামে ডানে গেলে আবার মাইনাস টু হয়ে যাবে। তাহলে এখানে ওয়াই থেকে টু ওয়াই গেলে কত হচ্ছে? একটা মাইনাস ওয়াই, আর এখানে মাইনাস ওয়ান মাইনাস টু হচ্ছে মাইনাস থ্রি। উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে, মাইনাস ওয়ান দ্বারা বা মাইনাস দ্বারা তুমি যদি গুণ করো, তাহলে ওয়াই এর মান আমরা পাচ্ছি হলো থ্রি। এবারে এই ওয়াই এর মানটা আমি এই ১ অথবা ২ যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই হবে। একের মধ্যে বসাই ওয়াই এর মান ১ এ বসিয়ে। দেখো ওয়াই এর মান যদি ১ এ বসাই তাহলে কি দাঁড়াচ্ছে? x সমান ওয়াই এর জায়গায় বসবে কত? ওয়াই এর জায়গায় 3 বসবে। যেখানে ওয়াই আছে এখানে 3 বসবে। তাহলে 3 মাইনাস 1। 3 মাইনাস 1 কত হবে? 2। তাহলে x এর মান আসলে হলো 2। তো এখানে আমাকে বলছিল যে x এবং y এর মান নির্ণয় করো। তাহলে x এর মান 2, y এর মান 3। এই মানটা সত্য কিনা তুমি ইচ্ছা করলে যাচাই করতে পারো। দেখো এখানে x এর মান কত বসাবো? 2। 2 বিয়োগ 1 কত হবে? 1। এবার y এর মানটা এখানে বসিয়ে দেখো। y এর মান 3। 3 মাইনাস 2 কত হয়? 1। তো এটা মিলে গেছে না? প্রথম জোড়ার এটা আর এটা। দ্বিতীয়টাও দেখো মিলে যাবে। তুমি বসায় দেখো মিলবে। তো এভাবে তুমি পরীক্ষা করে নিতে পারো তোমারটা ভুল হচ্ছে কিনা। ভুল না হলে তোমার কাছে সিদ্ধ করা লাগবে না, অঙ্কের মধ্যে দেখানো লাগবে না, শুধু নিজের জন্য আর কি। ভুল হচ্ছে নাকি মনের শান্তির জন্য আর কি। পরেরটা দেখো। দেখো একই প্রশ্ন, এটাও ক্রমজোড় দেওয়া আছে। তাহলে এখানেও আমরা লিখে নেব ক্রমজোড় ধারণা হতে বা সূত্র অনুসারে হয়। এখন বলো, এখানে আছে ax মাইনাস cy প্রথম উপাদান, আর এটার প্রথম উপাদান কত? 0। এটা ১ নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আবার এটা উপাদান a স্কয়ার মাইনাস c স্কয়ার, এটার দ্বিতীয় উপাদান ay মাইনাস cx। তাহলে আমি এটা সমান এটা লিখতে পারি, আবার এটা সমান এটা লিখতে পারি। আমি ঘুরাই লিখি, ay মাইনাস cx, এটা লিখলাম বামে আর এটা লিখবো ডানে। দুইটা সমান লিখলেই হয়েছে। কোনটা আগে লিখছি আর কোনটা পরে লিখেছি এটার কোনো সমস্যা না। এবার আমি এটা সমাধান করব। এটা তুমি সমাধান করার জন্য এখানে উপনয়ন, প্রতিস্থাপন যে কোনো উপায় বেছে নিতে পারো। আমি এখানে প্রতিস্থাপনই করবো। ১ নম্বর দিয়ে শুরু করতে হবে। ১ নং সমীকরণ হতে পাই। মনে রাখবা প্রতিস্থাপন নিয়ম হলো এই দুইটার মধ্যে যে কোনো একটা থেকে শুরু করবে।
1 থেকে শুরু করো বা 2 থেকে শুরু করো, এটা কোনো দেখার বিষয় না। যেটা নিয়ে শুরু করো না কেন, ওখান থেকে x অথবা y এর মান বের করবা। ওই মানটা অপর সমীকরণে বসায় দিবা। যেমন আমি 1 নিয়ে শুরু করলে যে মান পাবো সেটা 2 এ বসাবো। আর আমি যদি 2 নিয়ে শুরু করতাম তাহলে যে মানটা পাইতাম সেটা 1 এ বসাতাম। তো আমি সবসময় চেষ্টা করব ছোট যেটা সেটা নিয়ে শুরু করা। তাহলে কিছু সুবিধা পাবা। উত্তর একই হবে যেটা নিয়ে শুরু করো না কেন। তাহলে 1 নং থেকে আমি শুরু করলে এখানে আমি ax সমান লিখতে পারবো ডানে cy। আমি x এর অথবা y এর মান বের করব বলেছি না? তো আমি এখানে x এর মান বের করি। x সমান আমি লিখতে পারি cy ডিভাইডেড বাই a। এটাকে আমি 3 নাম্বার সমীকরণ দিয়ে রাখবো। কারণ 1 2 অলরেডি ব্যবহার করেছি এখানে। তাহলে এটা 3 নাম্বার। যেহেতু এটা 1 নং থেকে পেয়েছি তাহলে এই মানটা আর 1 এ বসানো যাবে না। বসাতে হবে কোথায়? 2। তাহলে এই মানটা আমি 2 এ বসাবো, এটা বাংলায় লিখে নিব যে 3 এর মান বা 3 নং হতে x এর মান 2 এ বসিয়ে 2 এ বসিয়ে পাই। পাইটা লিখলাম না। তাহলে x আছে যেখানে সেখানে এটা বসবে। তাহলে ay থাকলো মাইনাস এই c ইনটু x এর জায়গায় এটা বসবে। ভালো করে খেয়াল করো, যেখানে x আছে সেখানে এটা বসবে। তাহলে cy বাই a ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন দেখো এটার মধ্যে y আছে, এটার মধ্যে y আছে, দুইটাই আমাকে বাম পাশে রাখতে হবে। তার আগে আমি একটু গুণ করি। দেখো এটা সবসময় লবের সাথে গুণ হয়, পূর্ণ সংখ্যা সবসময় লবে গুণ হয়, কখনো হরে গুণ হবে না। তাহলে c আর c গুণ করলে c স্কয়ার y, নিচে আছে a, এই পাশে a স্কয়ার মাইনাস c স্কয়ার আছে। এবার লসাগু করবো। এখানে লসাগু এখানে a হবে, এটার নিচে কিছু নাই মানে 1 আছে। 1 কে a দিয়ে 1 দিয়ে a কে ভাগ করলে a হবে, a এর সাথে a y গুণ করলে হবে a স্কয়ার y মাইনাস এখানে আসবে c স্কয়ার y সমান এখানে a স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন যদি আমি y কমন নেই উপর থেকে দুই জায়গা থেকে, কারণ আমি y এর মান বের করার মানে হলো y কে এক পাশে রাখবো, বাকিগুলোকে অন্য পাশে পাঠিয়ে দেবো। তো y কমন নিলে উপরে থাকে a স্কয়ার মাইনাস c স্কয়ার আর নিচে থাকবে কি a। গুণ করলে যেমন শুধু লবের সাথে গুণ হয়, কমন নিলেও লবগুলোকে শুধু ভাগ করতে হয়, হরকে না। তো এটাকে ভাগ করলে শুধু a স্কয়ার থাকে, এটাকে ভাগ করলে শুধু c স্কয়ার থাকে। এখানে আসে a স্কয়ার মাইনাস c স্কয়ার। আমি ইচ্ছা করলে এখানে a স্কয়ার মাইনাস c স্কয়ার কাটাকাটি করতে পারি, উভয় পক্ষকে এটা দিয়ে ভাগ করে, কিন্তু আমি এখনই করবো না, এক লাইন বেশি করে। তাহলে y সমান হবে, এটা ডান পাশে ছিল a স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন এটার সাথে এই পাশেরটা ওখানে চলে গেলে কি ঘটে দেখো, এই পাশে গুণ থাকলে ওই পাশে ভাগ হয়, এ পাশে ভাগ থাকলে ওই পাশে কি হয়, গুণ হয় না নিলে। এর মানে একদম সোজা কথা, লবেরটা হরে যাবে, হরেরটা লবে যাবে। তা হর যাবে লবে আর লব যাবে কোথায়, হরে। এবার এটা কি কেটে যাবে, তো y এর মান পেয়ে গেছি, y এর মান 1। তাহলে আমরা পেয়ে গেছি y সমান হলো, সরি 1 বলতেছি, a, y এর মান a। এখন এই মানটা আমি 1 2 3 যেটা মন চাই সেখানে বসাই x এর মান বের করতে পারবো। 3 এ বসালে সবচেয়ে সহজ হয়, তাহলে 3 এ বসাবো। y এর মান 3 এ বসিয়ে দেখো 3 এ বসালে তাহলে x সমান যেখানে y আছে সেখানে a বসবে। তাহলে c ইনটু y বসবে না, বসবে কে, a। নিচে আছে কি আবার একটা a। তা a কেটে যাবে, থাকবে শুধু কত, c। তাহলে x এর মান c, y এর মান কত, a। এখানে দেখো x, y এর মান নির্ণয় করতে বলছে, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে এভাবেই লিখতে হবে, x, y সমান হলো c, a। তুমি এটাও পরীক্ষা করে দেখতে পারো। দেখো আমি যদি x এর জায়গায় কি বসবে, c না, তাহলে এখানে ac, আর y এর জায়গায় কি বসবে, a, তাহলে এখানেও ac, c আর ac একই কথা, ক্যান্সেল হলে কত, 0, এই ডান পাশ মিলছে, তো অপরটাও মিলবে। তুমি ইচ্ছা করলে মিলাই দেখতে পারো, না চাইলে না দেও, সমস্যা নেই, কিন্তু এটা মিলে যাবে। আমি আশা করবো বুঝতে পারছো। এটাও একইভাবে দেখো, এটা সমান এটা লিখবা, আবার এটা সমান এটা লিখবা, লিখে এটা সমাধান করবা। আমি আশা করবো এটা তোমরা সমাধান করতে পারবে। তারপর আমি মানে অল্প কথায় তোমাকে সমাধান করে দিচ্ছি, এত কথা বলবো না, ব্যাখ্যাও দিব না। তাহলে আমি সংখ্যাটা লিখে দিই, 6x মাইনাস y সমান হবে হচ্ছে 1, এটা 1 নম্বর সমীকরণ। আবার 13 সমান এটা হবে, মানে 3x প্লাস 2y সমান হলো 13, এটা সমীকরণ 2। এখন এই দুইটা আমরা সমাধান করব। সমাধান করার জন্য যে কোনো একটা নিয়ে তুমি, এটা আমরা প্রতিস্থাপনে করি, সরি এটা অপনয়নে করি, কারণ প্রতিস্থাপন তো বুঝাইলাম, তাহলে অপনয়নটাও বুঝাই দিই। দেখো অপনয়নের নিয়ম হলো, তুমি এই দুইটা চলক, এই সমীকরণ 1 এবং 2 যোগ করবা। আমরা জানি সমীকরণ 1 এবং সমীকরণ 2 যোগ অথবা বিয়োগ যা মন চায় আমি করতে পারবো, কিন্তু কি উদ্দেশ্য যোগ বিয়োগ করবো, আমি একটা উদ্দেশ্য নিয়ে যোগ বিয়োগ করবো। আমি এমন ভাবে যোগ বিয়োগ করতে চাই যেন দুইটা চলক আছে না, যে কোনো একটা চলক কেটে যায়। এখন একটা চলক কাটতে গেলে এখানে আছে 6টা x, এখানে আছে 3টা x, কখনোই কাটবে না। এখানে একটা মাইনাস y, এখানে প্লাস 2টা y, তাহলে তো কাটবে না, সমান না হলে তো কাটে না। এর জন্য তুমি টার্গেট করবা, আগে থেকে টার্গেট করবা, হয় y না হলে x, যে কোনো একটা তোমাকে মিলাতে হবে। তুমি যেটাই মিলাতে চাও ওটাকে কাটতে হবে। তাহলে তুমি যদি y কাটতে চাও তাহলে বলো, এখানে আছে 2, এখানে কিছু নাই মানে কি, সহগ হিসাবে -1 তো আছে। তা 1 এবং 2 এই দুইটার লসাগু কত হয়, লসাগু করলে 2 একে 2ই হবে। তাহলে মনে রাখো, তুমি এখানেও 2 বানাবা, এখানেও 2 বানাবা। বলো এখানে 2 বানাতে গেলে এটাকে কত দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে। আর এটাকে 2 বানাতে গেলে কত দিয়ে গুণ করা লাগবে, 1 দিয়ে। তাহলে আমি এখানে লিখবো যে 1 নং কে 2 দ্বারা গুণ করে তার সাথে 2 নং যোগ করব।
দেখো 2 অঙ্কে কিন্তু আমি কিছুই গুণ করতেছি না, কারণ এটা মিলেই যাবে। এটাকে 2 দিয়ে গুণ করলে এর সাথে তো মিলেই যাচ্ছে, তাহলে তো আর গুণ করার কোনো প্রয়োজন নাই। অথবা তোমার যদি মন না মানে তাহলে 1 গুণ করো, সমস্যা নাই। 1 গুণ করলে কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা আমি গুণ করে দেখো 2 অঙ্কে গুণ করব, আর এখানে যোগ কেন করছি এটাও বলে দেই। 2টার চিহ্ন যদি 2 রকম থাকে তাহলে যোগ করতে হয়। আর 2টার চিহ্ন যদি একই রকম থাকে তাহলে সবসময় বিয়োগ করতে হয়। এটা কখনোই পরিবর্তন হবে না, এমনই চলবে। তো এটা করে পাই। এখন বলো 1 নংকে 2 দ্বারা গুণ করার মানে প্রতিটা পদকে 2 দ্বারা গুণ করা। কাউকে কোন সমীকরণকে কোন একটা সংখ্যা দ্বারা গুণ করার মানে ওই পুরা সমীকরণকে সবগুলো পদকেই ওই সংখ্যা দ্বারা গুণ করা। তাহলে এখানে দেখো এটাকে 2 দ্বারা গুণ করলে হবে 6 দুগুণে 12x, এটাকে 2 দ্বারা গুণ করলে হবে -2y, এটাকে 2 দ্বারা গুণ করলে হবে 2 একে 2। আর এটাকে আমি কিছুই গুণ করিনি, যা আছে তাই থাকবে, +2y সমান হলো 13। যোগ করতে চেয়েছি, তাহলে যোগ করলে চিহ্ন পরিবর্তন হয় না। তো এটা কেটে যাবে। 12 আর 3 কত হবে? 15x। এখানে 12 আর 3 কত? 13 আর 2 কত? 15। এখন উভয় পক্ষকে 15 দ্বারা ভাগ করলে বা 15কে ওই পাশে নিলে x এর মান আসবে কত? 1। এখন x এর মান 1 অথবা 2 যেকোনো এক জায়গায় বসিয়ে দেব। তাহলে অপর মানটা চলে আসবে। x এর মান 1 এ বসিয়ে 6 গুণ 1 মাইনাস y সমান হচ্ছে 1। তাহলে -y সমান হলো 1। এতে 6 কে 6 না? 6 কে 6 কে ওই পাশে নিলে -6 হয়ে যাবে। তাহলে -y সমান হলো -5। দেখো -y ছিল কিন্তু এখানে। অনেকে আছে যে এটা নেওয়ার পর শুধু y লিখো, এটা চলবে না কিন্তু। y এর আগে মাইনাস আছে, লিখতে হবে। এখন উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে y এর মান কত আসছে? 5। তাহলে এখানে x, y সমান হবে হলো 1,5। তুমি পরীক্ষা করে দেখতে পারো। 6 কে 6 বিয়োগ 5 কত হবে? 1। এই যেটার সাথে মিলে যায়। আমি আশা করি বুঝতে পারছো। পরটা দেখো। দেখো 8 নম্বরের অঙ্কগুলা কি বলছে এখানে? কার্তেশীয় গুণজ বের করতে বলছে। আমরা কিন্তু শিখেছিলাম এটাকে কি বলা হয়? কার্তেশীয় গুণজ সেট। মানে এটা ক্রস করার পর যেটা পাওয়া যায় সেটাকে কার্তেশীয় গুণজ সেট বলা হয়। তো কার্তেশীয় গুণজ সেট কিভাবে করতে হয় আমি আশা করব তোমরা জানো, না জানলেও সমস্যা নেই, এটা বুঝে যাবে। দেখো ক নাম্বারের জন্য দেওয়া আছে, কি লিখে ফেলি? p হলো a আর q এর উপাদান হলো b, c। আর কিছুই নাই। হ্যাঁ, p ক্রস q বের করতে বলছে। p ক্রস q, তার মানে p টা লিখবো আর এই ক্রস q মনে রাখবা। আমি যখন p ক্রস q করব, শর্ত হলো x এর মানগুলো p থেকে আসবে, y এর মানগুলো q থেকে আসবে। মানে আমি যে জোড়াগুলো লিখবো, এই পাশটাকে x বলে, এটাকে y বলে। তার প্রথমটা থেকে x এর মান আসবে, দ্বিতীয়টা থেকে y এর মান আসবে। এটা কখনোই পরিবর্তন হবে না। তাহলে এখানে প্রথমটা থেকে x এর মান আমি যদি নেই, কয়টা জোড়া সম্ভব? ab আর ac, এর বাইরে কোনো জোড়া সম্ভব না। তাহলে এটা হয়ে গেছে এই p ক্রস q। এবার যদি q ক্রস p বের করতে বলা হয়, তো q আগে লিখবো b, c ক্রস a। এখানে প্রথম উপাদানগুলো কিন্তু সব কিউ থেকে আসবে এটার জন্য, কারণ ক্রস যে কিউ আগে। তাহলে এখানে হবে হলো বি কমা এ আর সি কমা এ। এটা এটা আনসার। এই দুটো আনসার, এটাও আনসার, এটাও আনসার ক নাম্বারের জন্য। এবার পরেরটা দেখো। পরেরগুলো তুমি পারবা একই রকম। দেখো আমি বলে দিই। দেখো খ নাম্বারে বলছে এ এর মান এটা, আর বি এর মান 4, 5, 6, সি হলো এক্স কমা ওয়াই। এখন এ ইন্টারসেকশন বি প্রথমে আমি বের করবো। ভালো করে খেয়াল করো। খ নাম্বারের জন্য প্রথমে এ ইন্টারসেকশন বি আমি বের করবো। এটা দেওয়া আছে, এটা সে লিখবা, সব সুন্দর করে লিখবা আগের অঙ্কগুলোর মতো। তা এই এ আর বি এর ইন্টারসেকশন করলে দেখো তো কমন আছে শুধু 4 আর 5 না, এখানে 4, 5 আছে, এখানেও 4, 5 আছে। তাহলে 4 আর 5 কমন আছে, এটা লিখবা। এইবার বলছে যে এটার সাথে কাকে ক্রস করতে হবে? সি এর। আমি এটার সাথে ক্রস করব হলো সি এর। এর মানে হলো এটা লিখবো 4,5, কারণ এটা মানে তো 4,5 সেটটা এক্স কমা ওয়াই। এখন বলো এক্স গুলো আসবে মানে ভুজটা আসবে সবসময় এই সেট থেকে, কোটি আসবে সবসময় এটা থেকে। তাহলে এটা থেকে প্রথম উপাদান, এটা থেকে দ্বিতীয় উপাদান নিয়ে কতভাবে জোড়া বানানো সম্ভব? 4 এর সাথে এক্স একবার, 4 এর সাথে ওয়াই একবার, 5 এর সাথে এক্স একবার, 5 এর সাথে ওয়াই একবার। এই হয়ে গেছে, এটা শেষ। আমি আশা করবো তোমরা এটা পারবা, এটা আমি কিছুই বলে দিব না। তোমরা নিজে থেকেই এই যে এটা মানে বাদ, এটা দিয়ে তোমার মতো করে করবা। তুমি যদি এটা না পারো তাহলে মনে করো এটা দেখেও যদি এটা না পারো তাহলে আমার কিছু করার নাই। তুমি পরেরটা দেখো। দেখো 9 নম্বরটা অনেক সহজ। 9 নম্বরটা বলছে যে এ ও বি যথাক্রমে 35 এবং 45 এর সকল গুণনীয়কের সেট। মানে 35 এর গুণনীয়কের সেট হলো এ, 45 এর গুণনীয়কের সেট হলো বি। এখন আমাকে এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি বের করতে বলছে। এর চেয়ে সহজ আর কি হতে পারে? তাহলে আমরা প্রথমে 35 এর গুণনীয়ক বের করব। 35 এর গুণনীয়ক বের করার সময় কি বলেছিলাম? 35 কে যতভাবে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় তুমি করতে থাকবা। 35 একে 35, 2 দিয়ে যায় না 35 কে ভাগ করা, 3 দিয়েও যায় না, 4 দিয়েও যায় না, আর 5 দিয়ে যায়, 5 7 35, আর যায় না কোনোভাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 35 এর গুণনীয়ক।
1,5,7,35। তাহলে সুতরাং এ সেটের উপাদান হবে হলো 1,5,7,35 এটা। এবার 45-এর গুণনীয়ক, আবার 45 সমান আমরা লিখতে পারি কি 1 গুণ 45, 2 দিয়ে যায় না যেহেতু বিজোড়, তাহলে 2 দিয়ে ভাগ যাবে না। এবার 3 দিয়ে 3 15 45, 5 9 45, আর যায় না, আর কোনো জোড়া নাই যেটাতে 45 হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 45-এর গুণনীয়ক। এখন 45-এর গুণনীয়ক বলে এই কথাটা এমনি লিখবা, লিখার পর বি সেটটা লিখে দেবা। বি সেট কত? 1, 3, 5, 9, 15, 45। আমি বলেছিলাম যে এইভাবে সেভাবে চলে যাবা। তোমার যখন আমি তো সিরিয়ালে ভাঙিয়েছি, দেখো ছোট বড় নেই, তো এইভাবে লিখে দিলে হয়ে যায়। এখন বলো এই দুটার ইউনিয়ন আর এই দুটার ইন্টারসেকশন করা কোনো ব্যাপার? তাহলে এ ইউনিয়ন বি, অবশ্যই এটা লিখবা আগে 1, 5, 7, 35 ইউনিয়ন বি হলো 1, 3, 5, 9, 15, 45। হ্যাঁ বলো, ইউনিয়ন করলে সবই আসবে। 1 আসছে, তারপর 3, তারপর হলো 5, তারপর 7, তারপর 9, তারপর 15, এরপরে 35, এরপরে 45। এখন ইন্টারসেকশনে কি হবে বলো? ইন্টারসেকশন মানে শুধু কমনগুলো এভাবে লিখবা, লেখার মাঝখানে শুধু উল্টা চিহ্ন, মানে ইন্টারসেকশন, শুধু কমনগুলো আসবে। যেহেতু কম ধরে, এটার মধ্যে ঢেলে দিলে বেশি ধরে, আর এটার মধ্যে এটার উপরে ঢেলে দিলে সব পড়ে যাবে, কম ধরবে, মানে শুধু কমনগুলো আসবে। তাহলে এখানে কমনগুলো নিলে শুধু কমন আছে কে কে? 1 আছে আর 5 আছে, 5 আছে, আর কিছুই নাই। হ্যাঁ, তাহলে 1 আর 5 আসবে শুধু, বাকিটুকু তোমরা করবা, এটা করতে পারবো আমার বিশ্বাস, এটা করে নিও। এবার 10 নম্বর প্রশ্নটা দেখো। 10 নম্বর প্রশ্নটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিই। দেখো, উদাহরণটা যদি বুঝতে পারো তাহলে 10 নম্বর প্রশ্নটা অনেক সহজে বুঝতে পারবে এবং অঙ্কটা বুঝতে পারবে। আমি যদি তোমাকে বলি 33-কে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতিবার ভাগশেষ 3 থাকে, সেই সংখ্যাগুলো কি? বুঝো কিন্তু। দেখো, আমার প্রশ্ন হলো 33-কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ 3 থাকবে, সে সকল সংখ্যা নির্ণয় করো। বোঝার চেষ্টা করো কিন্তু। আচ্ছা, 33-কে ভাগ দিলে ভাগশেষ কত থাকবে? 3। তার মানে 30-কে ভাগ করলে নিশ্চয়ই ভাগশেষ 0 থাকবে। মানে 33-কে ভাগ করলে ভাগশেষ যদি 3 থাকে, তাহলে 30-কে ভাগ করলে ভাগশেষ থাকবে না। তোমাকে উদাহরণ দিই, দেখো। যেমন আমি 5 দিয়ে যদি তোমার এখানে 10-কে ভাগ করি, 5 দুগুণী কত? 10, ভাগশেষ কত? 0। এখন আমি যদি 11-কে 5 দিয়ে ভাগ করি, দেখো 5 দুগুণী 10, ভাগশেষ 1 থাকে। আমি যদি 13-কে ভাগ করি, 13, 5 দুগুণী 10, ভাগশেষ কত? 3। এভাবে দেখো, যদি আমি বলি যে 13-কে 5 দিয়ে ভাগ দিলে ভাগশেষ থাকে হলো তোমার 3, তাহলে নিশ্চয়ই ওই 3 বাদ দিলেই, 13 থেকে এই 3 বাদ দিলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাকে ভাগ করলে ভাগশেষ থাকবে 0। আবার 13 থেকে তুমি যদি 2 কমাও, 2 কমাইলে ভাগশেষ থাকবে তখন 1, মানে ভাগশেষও এখানে 1 কমে যাবে। তাহলে যদি 33-কে ভাগ করলে ভাগশেষ 3 থাকে, তাহলে 30-কে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 0 থাকবে। তা আমি বলতে পারি যে 33-কে ভাগ করলে যদি ভাগশেষ 3 থাকে, তাহলে 30-কে ভাগ করলে ভাগশেষ থাকবে 0। তার মানে এই 30-এর গুণনীয়কগুলো হবে হচ্ছে এই সংখ্যা। ভালো করে বোঝার চেষ্টা করো। 30-এর গুণনীয়কগুলো হবে যে সকল সংখ্যার কথা আমরা বলছি না, এই সংখ্যাগুলো হবে তো সব 30-এর গুণনীয়ক। কিন্তু সকল 30-এর গুণনীয়ক কি এই শর্ত মানবে? এখন তুমি একটু খেয়াল করো ভালো করে। প্রথমে আমরা কি করব? যে সংখ্যাটা দেওয়া আছে এটা থেকে ভাগশেষ যেটা সেটা বাদ দিব। যেমন 33 থেকে যদি 3 বাদ দেই, তাহলে কত থাকে? 30 থাকে। এবার 30-এর গুণনীয়কগুলো আমি যদি বের করি, দেখো 30-এর গুণনীয়ক হলো 1 গুণ 30, 2 গুণ 15, 3 গুণ 10, 5 গুণ 6, এগুলা আর নাই কিন্তু। দেখো 30 1 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, 6, 10, 15, 30 সবাইকে দিয়েই 30-কে নিঃশেষে ভাগ করা যায়, মানে ভাগশেষ 0 থাকবে। কিন্তু এর মানে কি এই 33-কে আমি সবগুলো দিয়ে ভাগ করলে কি ভাগশেষ তোমার 0 থাকবে? থাকবে না, সরি 3 থাকবে, থাকবে না। খেয়াল করো, 1 দিয়ে ভাগ করলে কিন্তু ভাগশেষ থাকবে না, কোনো ভাগশেষ কোনো থাকবে না। 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে, ভাগ করে দেখো ভাগশেষ থাকবে 1। 3 দিয়ে ভাগ করো, দেখো যে আবার ভাগশেষ 0 থাকবে। 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 থাকবে, 6, 10, 15, 30। এই যে বাকিগুলা, এই বাকিগুলো যে কোনোটা দিয়ে যদি আমি 33-কে ভাগ করি, প্রতিবার ভাগশেষ কত থাকবে? 3 থাকবে। এটা কেন ঘটে? দেখো, ছোটবেলায় আমরা শিখেছি না, এটা হলো ভাজক, যেটা দিয়ে ভাগ করতেছি এটা হলো ভাজক, আর অবশিষ্ট যেটা এটা হলো কি? ভাগশেষ। সব সময়ের জন্য ভাজক থেকে ভাগশেষ কি হয়? ছোট হয়। ভাজক থেকে ভাগশেষ সব সময় ছোট হবে। যদি ছোটই না হয়, এটা যদি আরো বড় হতো, এখানে যদি 7 থাকতো, আমি 5 আরো একবার দিতাম না এর ভিতর ভাগ দেওয়ার সময়? তো এই জন্য দেখো, আমি যে সকল সংখ্যা দ্বারা ভাগ করব, এই যে সকল সংখ্যা হলো এই ভাজক, ভাজক। আর অবশিষ্ট কত? 3। তাহলে অবশিষ্ট থেকে ভাজক অবশ্যই বড় হতে হবে। এই যে অবশিষ্ট থেকে ভাজক বড় হয় না সবসময়?
তাহলে এই যে আমি এটা বলার পর এই যে বিয়োগ করছি না, বিয়োগ করে যে 30 পাইলাম, এই 30-এর গুণনীয়ক সরাসরি বলা যাবে না, বলবো 30-এর গুণনীয়কগুলোর মধ্যে যারা 3 থেকে বড় তারাই এই সংখ্যাগুলোর মধ্যে আসতে পারবে, যে সংখ্যাগুলো আমাকে বের করতে বলছে। এবার তুমি এই প্রশ্নটা বোঝার চেষ্টা করো ভালো করে। বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রত্যেকবারই 31 অবশিষ্ট থাকে। যেহেতু এখানে এবং কথাটা আছে, তাহলে এটা কমন, মানে দুইটা শর্তই মানতে হবে। যে সকল সংখ্যা দুইটার ক্ষেত্রেই মানবে সে সকল সংখ্যা আমরা নিব শুধু। কিন্তু আগে তুমি এটা বোঝার চেষ্টা করো, যেহেতু 346কে ভাগ করলে 31 অবশিষ্ট থাকবে, তাহলে ওই সংখ্যাগুলো কার গুণনীয়ক? অবশ্যই ওই সংখ্যাগুলো 346 মাইনাস 31, যেটা অবশিষ্ট থাকবে সেটা বিয়োগ দিলে যে সংখ্যা পাবো মানে 315, এই 315 এর গুণনীয়ক হবে এবং সেটা অবশ্যই 31 থেকে বড় হবে। ঠিক একইভাবে 556 থেকে 31 বাদ দিব, অবশিষ্ট যেটা থাকবে ওই সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে যারা আবার 31 থেকে বড় তাদেরকে নিতে হবে। নেওয়ার পর এই যে দুইটা সেট পাইলাম, এটার ক্ষেত্রে একটা সেট পাবো, এটার ক্ষেত্রে একটা সেট পাবো, ওই দুইটা সেটের ইন্টারসেকশন করলে আমাদের উত্তর চলে আসবে, সাধারণ গুণনীয়ক যেগুলো সেগুলোই। কারণ আমাকে বলছে এটার শর্ত মানতে হবে, এটার শর্ত মানতে হবে, যেহেতু এবং দুইটাই মানতে হবে তার মানে ইন্টারসেকশন করতে হবে। তাহলে এটা কেন প্রথম লাইনে এটা লেখা হয়, অনেকে আছে যে বুঝে না বুঝে কি মুখস্থ করে অঙ্কটা করে ফেলে, কিন্তু আমি কেন বিয়োগ করতেছি, কেনই বা 31 থেকে বড় নিচ্ছি, এটা তো তোমাকে বুঝতে হবে। এখন তাহলে আমরা অঙ্কটা করি। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতিবার বা প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে, সে সকল সংখ্যা হবে 31 অপেক্ষা বড়। এই 346 মাইনাস 31 বা 315 এবং 556 বিয়োগ 31 বা 525 এর সাধারণ গুণনীয়ক এই কথাটা তোমাকে বলতে হবে। আমি আশা করব বুঝতেছো কেন লাইনটা আমি এভাবে লিখলাম। আমি বলছি যে আমি যে সকল সংখ্যা চাচ্ছি এই সংখ্যাগুলো হবে এইটা মাইনাস 31 এবং এইটা মাইনাস 31, যে দুইটা সংখ্যা আছে তার সাধারণ গুণনীয়ক। এখন আমি তাহলে এই 346 315 এর গুণনীয়ক বের করি। দেখো আমি দেখবো 1 দিয়ে 315কে তো অবশ্যই ভাগ করা যাবে, তাহলে 1 গুণ 315 হবে, এটা 3 দিয়ে ভাগ করা যায়। দেখো 3 গুণ তাহলে 105, 3 গুণ 105, 4 দিয়ে যাবে না, কোনো জোড় সংখ্যা দিয়ে বিজোড় সংখ্যাকে ভাগ করা যায় না, যেহেতু এটা বিজোড় সংখ্যা কোনো জোড় সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তাহলে 1 এর পর 3 দেখছি, এবার 3 এর পর 5 দেখি, যেহেতু শেষে 5 আছে তাহলে অবশ্যই 5 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 5 গুণ 63 গুণ তাহলে 45, এখন 9 দিয়েও যাবে, তাহলে 9 গুণ 35, আরেকটা যাবে সেটা হলো 15 দিয়ে 15 গুণ 21। তাহলে দেখো আর যায় না, তুমি কিন্তু এটা ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দেখবা, এই বিজোড় সংখ্যা দিয়ে 1 দিয়ে 3 দিয়ে 5 দিয়ে 7 দিয়ে 9 দিয়ে 11 দিয়ে 13 দিয়ে ভাগ করে দেখবা, যদি পূর্ণ সংখ্যা আসে যত আসে সেই দুটার গুণফল এভাবে লিখে দিবা। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 315 এর গুণনীয়ক এর সেট। আচ্ছা সেটটাকে আমি যদি এ ধরে নিই তাহলে এ আসবে কত? ও একটা কথা লিখতে আমি ভুলে গেছি, সেটা হলো 315 এর গুণনীয়ক 31 অপেক্ষা বড়, তাহলে এই কথাটা এখানে লিখে দিবা 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়কের সেট হবে। তাহলে 31 থেকে বড় কে কে আছে? এই যে 35, এই 45, এই 63, 105 আর 315, 105 আর 315। এবার আমি কি করব? এবার আমি 525 এর গুণনীয়ক বের করবো একইভাবে। দেখো 525 কে আমি লিখতে পারি 525 সমান হলো 1 গুণ 525, 3 গুণ 175, 5 গুণ 105, 7 গুণ 75, 15 গুণ 35, 21 গুণ 25। দেখো এটা কিন্তু তোমার সময় লাগবে, এটা বের করার জন্য ক্যালকুলেটর দিয়ে দিয়ে তোমাকে বের করতে হবে। এটা কিন্তু আমি ভিডিওর মাঝখানে তোমার থেমে থেমে আমি হিসাব করে এটা বসিয়েছি, নাহলে কিন্তু এটা ভেবো না স্যারের মুখে মুখে একেবারে পেরে যাচ্ছে, এটা পারার কোনো উপায় নেই। এটা অবশ্যই তোমাকে, এটা তুমি করতে পারো। যেমন দেখো 5 আর 2 7, 7 5 12, 12 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটা 3 দিয়ে যাবে, এটা আমরা জানতাম। 5 আছে শেষে, তাহলে 5 দিয়ে ভাগ করা যাবে, এটা আমরা জানি। আর যখনই দেখো এখানে আমরা এই যে এটা পেয়েছি না 175, 175 তো 5 দিয়ে ভাগ করা যাবে, যেহেতু 5 আছে, তাহলে 3 5 15, 15 দিয়ে ভাগ করা যাবে, এটা বোঝা যায়। তো এইভাবে কিছু কিছু অনুমান করা যায়। এছাড়া তুমি এমন না যে তুমি একেবারে দেখেই বলে দিতে পারবে কত কত দিয়ে ভাগ যাবে। এই জন্য তুমি ক্যালকুলেটরটা নিবা, সোজা 1 থেকে ভাগ করা শুরু করো, 1 তো যাবে, এটা জানা কথা।
যেহেতু বিজোড়, কোনো জোড় সংখ্যা দিয়ে ভাগ করবে না, বিজোড় সংখ্যা কোনো জোড় সংখ্যা দিয়ে ভাগ যায় না, এই জন্য বিজোড় নেই। 3 দিয়ে ভাগ করবা, দেখবা 3 দিয়ে এটাকে ভাগ করে দেখবা 175 আসবে, তুমি 175 তখন বসাই দিবা। পরে 5 দিয়ে দেখবা, 5 দিয়ে ভাগ করলে দেখবা যে ফলাফল আসবে 105, তখন তুমি এখানে 105 দিবা। পরে 7 দিয়ে দেখবা, পরে 9 দিয়ে দেখবা, 9 দিয়ে দশমিক আসবে, তুমি 9 নিবা না তাহলে। এভাবে করে দেখো 21 এর পর দেখো এখানে 25 চলে আসে। এখন তুমি 21 এর পর যদি এরপর 23, 25 না, অলরেডি তো 25 দিয়ে ভাগ করা হয়ে গেছে। এই যে 21 আর 25 পাশাপাশি চলে আসছে না, এই 25 এর বড় আর কোনো সংখ্যা দিয়ে তোমার ভাগ করার দরকার নেই, তাহলে হয়ে গেছে এটা। এটার মতো করে আমি এখানে লিখতে পারি যে 31 অপেক্ষা বড়, এই কথাটা আমি লিখতেছি না, তোমরা একটু লিখে নিও। 31 অপেক্ষা বড় 525 এর গুণনীয়কের সেট, 525 এর গুণনীয়কের সেট, এটা আমরা ধরলাম বি, এটা ধরছিলাম এ, এটা ধরলাম হলো বি। এখন এখানে কত কত আসতেছে, 35, 75, 105, 175, 525। এবার দেখো, যেহেতু বলছিল এবং, আমি বলছিলাম যে এবং থাকার মানেই হলো তোমাকে ইন্টারসেকশন করতে হবে। তাহলে আমাকে এ আর বি এর ইন্টারসেকশন করি, তাহলে এ ইন্টারসেকশন বি, তুমি লিখে নিবা এ সেটটা লিখবা পাশে, পাশে আবার বি সেটটা লিখবা, মাঝখানে ইন্টারসেকশন দিবা। তারপর দেখবা এর মধ্যে কমন আছে কত, 35 কমন আছে, আর 45 আছে না, নাই, 63ও নাই, 105 আছে, 105 আর 315, আর কোনোটাই নাই, এটাই। তাহলে এটা আনসার। আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো কেন এই বাংলা কথাটা লেখা হয়, এটা আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো। 11 নাম্বারটা দেখো। এখন 11 নাম্বারটাই বলছে যে কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট পছন্দ করে, আর দুটি খেলায় পছন্দ করে এরকম সংখ্যা আছে হলো 10 জন। এখন কোনোটি পছন্দ করে না এরকম শিক্ষার্থীর সংখ্যা কতজন, সেটা আবার ভেনচিত্রের সাহায্যে নির্ণয় করতে বলছে। এটা যদি আমি ভেনচিত্রের সাহায্যে নির্ণয় করি তাহলে একেবারে এখানেই আনসার বের হয়ে যাবে, একেবারেই ছোট হবে অঙ্কটা। কিন্তু ওভাবে করলে আবার টিচার নাম্বার দেয় না, মানে প্রশ্ন দেয় একটা, আবার ছোট হলে নাম্বার দিতে চায় না, কি যে বিপদে আমরা থাকি। আচ্ছা যাক, দেখো আমরা এখন কি করতে পারি, এখানে মোট শিক্ষার্থী কতজন, 30 জন। এই পুরাটাকে আমি সার্বিক সেট ধরতেছি, সম্পূর্ণ শিক্ষার্থীর সেট। আর ফুটবল পছন্দ করে এই বৃত্তটাকে আমরা ধরলাম হচ্ছে ফুটবল পছন্দকারী শিক্ষার্থীর সেট, আর এই বৃত্তটাকে ধরলাম হলো ক্রিকেট পছন্দকারী শিক্ষার্থীর সেট। আর এই মাঝখানে হলো এফ ইন্টারসেকশন সি, মানে দুইটাই পছন্দ করে এরকম শিক্ষার্থীর সেট। আমি এমনি লিখি, তারপর দেখবে এমসিকিউতে আসলে কিভাবে তুমি কিচ্ছু করা লাগবে না, শুধু একটা চিত্র দিয়ে সব উত্তর বের করে দিতে পারবে একদম 4 থেকে 5 সেকেন্ডের মধ্যেই, বেশি লাগলে সর্বোচ্চ 10 সেকেন্ড লাগবে, এর বেশি লাগবে না। আপাতত আমরা বড় করে করি, দেখো এটাকে ধরলাম ফুটবল, এটাকে ধরলাম ক্রিকেট, মাঝখানে এটা হলো ফুটবল আর ক্রিকেট উভয়। তাহলে একদম বাহিরে যেটা আছে, একদম বাহিরে এটা হবে ফুটবল এবং ক্রিকেট এর কোনোটাই নয় তারা, মনে রাখবা। ফুটবল এবং ক্রিকেটের ইউনিয়ন করলে এই দুইটা বৃত্তের মধ্যে যারা আছে সবাই চলে আসবে, আর এখানে যদি প্রাইম দেই বা পূরক দেই তাহলে এই দুইটা বৃত্ত বাদে আর বাকি যারা আছে তাদেরকে বুঝাই। তাহলে এখানে তুমি একটু লিখে নিবা, বাংলা লিখে নিবা, যে মনে করি, আমি মুখে বলে দিচ্ছি, আমি কিন্তু লিখতেছি না, মনে করি সকল শিক্ষার্থীর সেট হলো ইউ, ফুটবল পছন্দকারী শিক্ষার্থীর সেট এফ, ক্রিকেট পছন্দকারী শিক্ষার্থীর সেট সি, ফুটবল এবং ক্রিকেট দুটি পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সেট হলো এফ ইন্টারসেকশন সি, আর কোনোটি পছন্দ করে না এবং এরূপ শিক্ষার্থীর সেট হলো এফ ইউনিয়ন সি, তার প্রাইম বা পূরক যাই বলো না কেন। এবার আমরা এভাবে লিখবো, এটা লিখার পর এবার অঙ্কটা করতেছি। মোট শিক্ষার্থীর সংখ্যা নাম্বার অফ ইউ সমান হলো 30 জন। দেখো এখানে কিন্তু তোমরা অনেকে আসতে বলবা স্যার এটা তো সূত্র দিয়ে 2-3 লাইনে করা যায়। দেখো এটা সাধারণ গণিত, সাধারণ গণিতের মধ্যে যেহেতু এই সূত্রটা নাই বইয়ের মধ্যে, আমরা সূত্রটা ইউজ করবো না। হায়ার ম্যাথ যখন করাবো তখন এই অঙ্ক সূত্র দিয়েই করাবো, দেখবো অনেক তাড়াতাড়ি হবে। এবার দেখো ফুটবল পছন্দ করে নাম্বার অফ ফুটবল সমান হলো 20 জন। একইভাবে ক্রিকেট পছন্দকারীর সংখ্যা, এটা লিখলাম না, নাম্বার অফ সি সমান হবে হলো 15 জন। দুটি খেলাই পছন্দ করে এরকম শিক্ষার্থীর সংখ্যা নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি, এটা হলো 10 জন। এবার আমরা লিখবো শুধু ফুটবল পছন্দ করে, দেখো ফুটবল থেকে কমনটা বাদ দিব, এটার মধ্যে এই 10 কিন্তু ফুটবলের মধ্যেও আছে ক্রিকেটের মধ্যেও আছে, তাহলে আমি এই 20 থেকে যদি এই কমনটা বাদ দিয়ে দিই তাহলে শুধু ফুটবল খেলা যারা পছন্দ করে তারা আসবে আর কি, এই যে বাদ দিলাম, এটা কত আসলো 10 জন। একইভাবে শুধু ক্রিকেট পছন্দ করে এরকম যদি আমরা বের করতে চাই তাহলে ক্রিকেটের মধ্যে ছিল 15 জন, কিন্তু এর মধ্যে কমন 10 জন আছে যারা দুটি খেলাই পছন্দ করে, ফুটবল ক্রিকেট দুটাই। তো ওই 15 জন থেকে আমি ওই 10 জনকে বাদ দিলে এখানে পাইলাম 5 জন, তাহলে 5 জন শুধু ক্রিকেট পছন্দ করে, আর এখানে দুটি পছন্দ করে এরকম 10 জন। এখন দেখো শুধু ফুটবল পছন্দ করে 10 জন, আর শুধুমাত্রই ক্রিকেট পছন্দ করে, অন্য কিছু পছন্দ করে না, এরকম আছে 5 জন, আর দুটি খেলাই পছন্দ করে এরকম আছে 10 জন। তাহলে আমি লিখতে পারি কোনো না কোনো খেলা পছন্দ করে বা কম পক্ষে একটি খেলা পছন্দ করে, যাই বলো না কেন, এরূপ শিক্ষার্থীর সংখ্যা এই 10 কই গেল, হ্যাঁ এই 10, 5 আর এই দুইটার কমন, এই তিনটা যোগ করো, 10 + 5 + 10, তাহলে এখানে আসতে কত 25 জন।
দেখো দুটির মধ্যে কমপক্ষে একটি খেলা পছন্দ করে, এরকম আছে হলো 25 জন। তাহলে কোনো খেলায় পছন্দ করে না, সুতরাং কোনো খেলায় পছন্দ করে না সমান হলো মোট ছিল 30 জন। দেখো মোট 30 জন, এই 30 জন থেকে কোনো না কোনো খেলা পছন্দ করে এরকম 25 জন বাদ দাও, তাহলে থাকে হলো 5 জন যারা কোনো খেলাই পছন্দ করে না। তো উত্তর হবে হলো 5 জন। তার মানে এই যে বাহিরে থাকবে হলো 5 জন। তো এটা গেল অঙ্ক, তুমি যদি একেবারে বড় করে করতে চাও, কিন্তু এত কষ্ট করা লাগে না, এটা এমসিকিউতে বেশি আসে। তুমি কিভাবে করবে আমি তোমাকে বলে দেখো। এই যে এখানে কিছুই লেখার দরকার নেই, শুধু এই ফুটবল আর ক্রিকেট ছাড়া তুমি কি করবা, একদম দেখবা আগে যে কমন কয়টা আছে। কমন কি, দুটি খেলা পছন্দ করে 10 জন, তাহলে এই 10 জন এমন জায়গা দিবা যেন ফুটবলের মধ্যেও থাকে ক্রিকেটের মধ্যেও থাকে। এবার দেখো ফুটবলের মধ্যে কতজন থাকার কথা ছিল, 20 জন। তো ফুটবলের মধ্যে অলরেডি 10 জন আছে, আর 10 জন তাহলে লাগবে, 10 10 20 যে মিললো। ক্রিকেটের মধ্যে 15 জন থাকার কথা, অলরেডি 10 জন আছে, তাহলে লাগবে 5 জন। আর মোট শিক্ষার্থী থাকার কথা ছিল কতজন, 30 জন। 10 10 20 আর 5 25, 25 জন হয়ে গেছে। তাহলে আর কয়জন লাগবে, আর 5 জন লাগবে। 5 জনকে বাইরে রেখে দাও, তাহলে উত্তর হয়ে গেছে। দেখো 5 হবে উত্তর। তোমার এত লাগে না, তুমি অনেক দ্রুত বের করতে পারবে। এটা দিয়ে অনেকভাবে তুমি শুধু ফুটবল কতজন পছন্দ করে, শুধু ক্রিকেট কতজন পছন্দ করে, দুটি খেলাই পছন্দ করে কতজন, বিভিন্ন উত্তর বের করতে পারবা শুধু ভেনচিত্র দিয়ে। এমসিকিউর ক্ষেত্রে এগুলো লাগে, এটা মনে রাখো কিভাবে বের করতে হয়। এখন পরেরটা দেখো, এবারে প্রশ্নটা দেখো, 12 নম্বর প্রশ্ন। এটা কিন্তু 2026 সালের বইয়ের অঙ্ক। আগের বইগুলো কিন্তু এখানে শতকরা দেওয়া ছিল, এটার মধ্যে শতকরা দেওয়া থাকবে না, এমনি ছিল। কিন্তু জন মনে হয় আমি লিখিনি ভুলে, কিন্তু 65 জন শিক্ষার্থী বাংলা এটা ছিল খুব সম্ভবত, কিন্তু আমি জন কথাটা লিখিনি। যাই হোক, তোমরা বুঝে নিও। তাহলে দেখো এখানে বলছে যে মোট ছিল 100 জন শিক্ষার্থী, তার মধ্যে 65 জন হচ্ছে বাংলায় পাশ করছে, 48 জন হচ্ছে বাংলা ইংরেজি দুটিতেই পাশ করছে, আর 15 জন হলো দুটি বিষয়েই ফেল করেছে। এখন আমাকে বলছে শুধু বাংলায় শুধু ইংরেজিতে পাশ করছে তাদের সংখ্যা নির্ণয় করো। আর গতে বলছে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুটির সংযোগ সেট নির্ণয় করো। মানে ইউনিয়ন করতে বলছে, সংযোগ যেহেতু সেহেতু ইউনিয়ন করতে বলছে। আর ক নাম্বার তো তোমাদের জানাই। দেখো ক নাম্বার দুইটা ক্রমজোড় দেওয়া আছে, একটা একটা আমরা জানি যে ক্রমজোড় যদি দেওয়া থাকে ক্রমজোড় সূত্রানুসারে, আমি তো আগেই করাইছি এগুলা, তুমি একটু দেখো। আমরা তাহলে লিখতে পারি যে 2x - y সমান হলো 1। প্রথম উপাদানটার সমান হয়, এটা 1 নাম্বার সমীকরণ। আবার দ্বিতীয় উপাদানের সমান, মানে x প্লাস ওয়াই সমান হবে কার সমান, 5-এর সমান। x প্লাস ওয়াই সমান হলো 5, এটা 2 নাম্বার। তুমি আগে লিখে নিবা কিন্তু অবশ্যই ক্রমজোড় ধারণা হতে বা ক্রমজোড় সূত্র অনুসারে। এবারে দুটো যোগ করলে ওয়াই ওয়াই কাটা, তাহলে 3x সমান আসতেছে কত, 6। তাহলে x সমান আসবে কত, 6/3 কত আসবে, 2। x এর মান বের হয়ে গেলে এবার x এর মান তুমি যদি 1 নং এ বা 2 নং এ বসায় দাও, তো y এর মান চলে আসবে। দেখো x এর মান যদি এখানে 2 বসিয়ে দেই, এখানে y এর মান আসবে হলো 3। এটা যেহেতু আমি এই ধরনের অঙ্ক আগে করিয়ে দিয়েছি, তাহলে আমি এটা আর করাবো না, আমি শর্টকাটে লিখে দিলাম আর কি। তাহলে x আর y এর মান যথাক্রমে কত, 2 এবং 3। ক নাম্বার তোমরা পারবে। এখন খ কিভাবে করবে সেটা দেখো। খ নাম্বারটা আমি দেখাই। দেখো আমার লাগবে শুধু বাংলায় ও ইংরেজিতে পাস করছে। বলো শুধু বাংলায় পাস করছে কতজন? এখানে 65 জন বাংলায় পাস করছে। এই বাংলায় যারা পাস করে তাদের মধ্যে কিন্তু মিক্সড আছে, যারা ইংরেজিতে পাস করেছে তারাও অনেকেই বাংলায় পাস করছে, তারাও কিন্তু 65 জনের মধ্যে আছে। তাহলে আমি যদি শুধু বাংলায় খ নাম্বার যদি করতে চাই, যদি শুধু বাংলায় পাস করে কারা তারা বের করতে চাই, আমি দেওয়া আছে কি এগুলো লিখলাম না, আগেরটার মতো করে তোমরা লিখতে পারবা। শুধু বাংলায় পাস করে 65 বিয়োগ 48, 65 বিয়োগ 48 জন, 17 জন শুধুমাত্র বাংলায় পাস করছে। এখন দেখো আর আমাদের দরকার কি, শুধু ইংরেজিতে পাস করছে কতজন, ইংরেজিতে পাস করছে কতজন সেটা আমার বের করা লাগবে এখানে। এখন তুমি দেখো ইংলিশে পাস করছে কতজন, এটা যদি আমরা বের করতে চাই, তাহলে ভেনচিত্রের সাহায্য যদি আমরা নেই, খুব সহজেই বের করা যাবে। দেখো দুটার মধ্যে আছে কতজন, 48 জন, কমন 48 জন লিখে ফেলবা। আর বাংলার মধ্যে থাকার কথা হলো 65 জন, তা 48 জন লিখছি, আর কতজন লাগবে, 17 জন। আর এরপরে হলো মোট আছে 100 জন, আর উভয় বিষয়ে ফেল করছে 15 জন। উভয় বিষয়ে ফেল করছে মানে 15 জন, মানে বাইরে থাকবে 15 জন, দুটার একটার মধ্যে ঢুকতে পারবে না। এখন মোট কত হলো, এটা 65 আর 15 কত, 80 না, 80। তাহলে এই অংশের মধ্যে আর কতজন দরকার, 20 জন, কারণ মোট তো আমার 100 জন বানাতে হবে, মোট 100 জন বানাতে হবে, তাহলে এখানে 20 জন। তার মানে শুধু ইংলিশে পাস করছে কতজন, 20 জন। তাহলে আমরা এখানে লিখতে পারি, ভেনচিত্র তুমি দিয়ে দিবা এখানে, এটা ইউ, এটা বাংলা, এটা ইংলিশ, এভাবে লিখে। তুমি যদি মনে করো সুন্দর করে পুরোটা লিখতে চাও, তাহলে আগেরটার মতো করে তুমি লিখে নিও, সমস্যা নেই। আমি আশা করবো তোমরা বুঝতে পারবা, এগুলো পরীক্ষায় কম আসে, তোমরা লিখতে পারবা। আমি শুধু শুধু এটা পিছিয়ে এত সময় নষ্ট করতেছি না,
আমি অঙ্কটা করা দেখালাম, তোমরা ওই বইয়ের আগেরটার মতো করে তুমি লিখে নিও, লিখে দেখবা যে শুধু ইংরেজিতে পাশ করে 20 জন শিক্ষার্থী। এভাবে করে আমরা ওটা বের করতে পারি। কারণ এটা আমাদের চেয়েছিল শুধু বাংলা এবং শুধু ইংরেজিতে পাশ করছে এরকম শিক্ষার্থীর সংখ্যা। তা এই দুটো আসলো। এবার গ নাম্বার দেখো, গ নাম্বার করার জন্য গ নাম্বার আরো সহজ। আমাকে বলছিল যে উভয় বিষয়ে পাস, দেখো উভয় বিষয়ে পাস কত, 48 জন। তাহলে গ নাম্বারের জন্য উভয় বিষয়ে পাস হলো 48 জন, আর উভয় বিষয়ে ফেল কত, 15 জন। 15 জন। এখন তুমি 48-এর গুণনীয়কগুলোকে একটা সেট ধরে নিবা। এই যে বলছে না মৌলিক, উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদের মৌলিক গুণনীয়ক সমূহের সেট। এখন দেখো 48-এর মৌলিক গুণনীয়ক তুমি যখন বের করবা, 2 24, 2 12, 2 6, 2 3। দেখো এখানে এই যে গুণনীয়কগুলো আসলে এগুলো কিন্তু সব যৌগিক গুণনীয়ক। এই 6 12 24 এগুলো যৌগিক সংখ্যা আসবে, সব যৌগিক। শুধু এই সংখ্যাগুলো মৌলিক। 2 এবং 3 ছাড়া আর কিছু আছে? তাহলে তুমি লিখবা যে 48-এর মৌলিক গুণনীয়ক হলো 2 এবং 3। তাহলে ধরি 48-এর মৌলিক গুণনীয়কের সেট A সমান হলো 2,3, এভাবে লিখে নিবা। এবার একইভাবে 15-র জন্য তুমি বের করো, দেখবা যে 15টা আসবে হলো এই 3 5 15, শুধু 3 আর 5 আসবে। তখন লিখবা যে ধরি 15-এর মৌলিক গুণনীয়কের সেট B সমান হলো 3,5। এখানে কিন্তু এক মৌলিক সংখ্যা না, মনে রাখবে, এক মৌলিকও না যৌগিকও না, এটা দিবা না। এবার এই যে এই দুইটার সংযোগ সেট বের করতে বলছে, সংযোগ মানে ইউনিয়ন করবা। A আর B এর ইউনিয়ন করলে কত আসবে, 2 3 5 আসবে, হয়ে যাবে। আমি আশা করবো তোমরা এটা করতে পারবা, কারণ এটার পিছিয়ে সময় নষ্ট করতেছি না, কারণ পরের চ্যাপ্টারগুলো অনেক কিছু বোঝানোর আছে, ওটা বোঝাতে হবে। এটা আমি আশা করবো তোমরা বুঝছো, আর বুঝলে নিজেরা নিজের মতো করে লিখতে পারবা। আজকের ভিডিওতে তাহলে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা 2.2 অনুশীলন শুরু করবো। ওইটা খুবই গুরুত্বপূর্ণ, ওইটা অনেক কিছুই বোঝার আছে। আসসালামু আলাইকুম।